ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটে যায়। আমরা পাপাই শাহ হত্যাকাণ্ড অর্থাৎ 26/11 যে আমাদের যে ব্যাপারটা দেখেছিলাম, পোস্ট অফিস শ্রমণী চত্বর উত্তাল হয়ে উঠেছিল, উত্তপ্ত হয়েছিল, সে সময় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন সময় যখন বিভিন্ন কাণ্ড হয়েছে তখন বিভিন্ন সময় কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছিল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছিল সে রিপোর্ট তৈরি হয়েছে, তদন্ত হয়েছে, কিন্তু জনসম্মুখে সেটা পেশ হয়নি। অনেকেই বলছে মাধববাড়ি কাণ্ডের যে ঘটনাটি ঘটেছিল তার ক্ষেত্রেও একই অবস্থা হবে। কিন্তু 51 দিনের মাথায় এই রিপোর্ট যখন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিধানসভায় দাঁড়িয়ে পেশ করলেন, অনেকেই বলছে রাজ্যের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। এই ধরনের একটি তদন্ত, তার রিপোর্ট সরাসরি মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে সর্বসম্মুখে পেশ করেছেন এবং সবাইকে জানিয়েছেন বিষয়টা, এবং দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে এও বলেছেন। আজকে তক্ক যুক্তি গপ্পে আমরা এই বিষয়ে আলোচনা করব। নজিরবিহীন ঘটনা এই মাধববাড়ি কাণ্ডের তদন্ত রিপোর্ট পেশ করা নিয়ে আমাদের সঙ্গে যারা রয়েছে তাদের সঙ্গে আগে পরিচয় সেরে নিচ্ছে। আমার সঙ্গে রয়েছে মৃন্ময় চক্রবর্তী, সিপিআইএমএল থেকে, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। একই সঙ্গে রয়েছে সজল আচার্য, বিজেপি থেকে, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। তক্ক যুক্তি গপ্প, হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবে আমজনতা। প্রথম প্রশ্নটা আমি শুরু করব সজল বাবুর কাছেই। সত্যি কি নজিরবিহীন ঘটনা? সত্যি নজিরবিহীন ঘটনা। আমরা বিগত বামফ্রন্ট সরকার, পূর্বে কংগ্রেস সরকারের যে এই রাজ্যের জনগণের সঙ্গে কিভাবে বৈষম্যমূলক আচরণ করেছে, জনগণকে প্রাধান্য না দিয়ে রাজনৈতিক দলীয়করণ সৃষ্টির মাধ্যমে জনগণকে কীভাবে বিভ্রান্ত করেছে আমরা প্রত্যক্ষ করেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টি আদরণীয় বিপ্লব দেব মহাশয় শপথ গ্রহণ এর পর থেকেই রাজ্যের আপামর জনগণের সঙ্গে যে সবকা সাথ সবকা বিকাশ সেই উদ্যোগ নিয়েছেন, তার মধ্যে জনজাতিদের অবদান অস্বীকার করার উপায় নেই। এবং ত্রিপুরার আপামর জনগণ ওনার প্রতি শ্রদ্ধাশীল এবং ওনার মাধ্যমে একটি যুগান্তকারী এবং শ্রেষ্ঠ ত্রিপুরা পরিণত হবে তার নজির রাখতে শুরু করেছেন। তার মধ্যে এই যে তদন্ত রিপোর্ট 1.5 মাসের মধ্যে প্রকাশ করা একটি ঐতিহাসিক ঘটনা। একেবারে আমি মৃন্ময় বাবুর কাছে একই প্রশ্নে যাব যে এতদিন ধরে আমরা আগে বিভিন্ন রকম ঘটনা দেখেছি, বিভিন্ন রকম কাণ্ড দেখেছি, কিন্তু সব সময় কিন্তু তদন্ত একটা কমিটি গঠন করা হতো, কিন্তু রিপোর্ট তদন্ত হলেও রিপোর্টটা কিন্তু সর্বসম্মুখে আনা খুব কমই হয়েছে বা আনা হয়নি বলা যেতে পারে। 51 দিনের মাথায় যখন মাধববাড়ি কাণ্ডের রিপোর্ট জনসম্মুখে এলো, এটাকে নিয়ে কি বলবেন? না, আমি ঠিক আমার সাথী যিনি বসে আছেন উনি যেভাবে বিষয়টা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আর কি, বা যেভাবে আপনার সাবজেক্টটা রাখা হয়েছে, ঠিক না, আমি ঠিক তার সাথে একমত না। এই অর্থে একমত না যে ধরেন আমি ঠিক জানিও না যে আমার পাশে যিনি আছেন উনি মাধববাড়ির ঘটনার পরে উনি গিয়েছেন কিনা স্পটে। যদি উনি গিয়ে থাকেন তাহলে একরকম, আর যদি না গিয়ে থাকেন তাহলে একরকম। আমি তো ওই স্পটে ঘটনার পর আমি স্পটে গিয়েছি। যেদিন চিফ মিনিস্টার মাধববাড়ি ভ্রমণ করলেন, ভিজিট করলেন, যদি ধরেন পিপলসের প্রতি কমিটমেন্ট থাকতো, পিপলস জনগণের প্রতি ওনার যে রেসপন্সিবিলিটিস এটা যদি থাকতো, তাহলে নিশ্চয়ই জনগণ ওনার সফরের সাথে নেতিবাচক সাড়া দিতেন না। ওনার সফরের দিনে যখন উনি সফর করছেন তখন কিন্তু ওই 10 নম্বর বাড়িতে যে আপনার মহারাজার যে মূর্তিতে কালো পতাকা ছিল, জনগণ এভাবে ওনাকে নেতিবাচকভাবে অভ্যর্থনা করতেন না। এটা জনগণের প্রতি ওনার যে রেসপন্সিবিলিটি যেটা উনি বললেন সেটা এখানে পরিলক্ষিত হয়নি। বা ধরেন এই যে
আন্দোলনটা করা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে, যারা জনজাতির যারা আন্দোলনটা করলেন যে সমস্ত অর্গানাইজেশনগুলো, তাদেরকে ওই ঘটনার পরে দ্যাট মিনস পুলিশি যে ফায়ারিংয়ের পরে বর্তমান মন্ত্রিসভার যিনি মানে আইপিএফটির যিনি মানে কমান্ডার ইন চিফ এনসি দেববর্মা এবং চিফ মিনিস্টার অ্যালং উইথ চিফ মিনিস্টার, তারা যে প্রেস মিট করলেন, সেই প্রেস মিটে কিন্তু এই মুভমেন্টটাকে যারা করলেন বা এই মুভমেন্টটাকে কিন্তু এন্টি ন্যাশনাল এন্টি সোশ্যাল হিসাবেই তারা আখ্যায়িত করলেন এবং তাদের উপরে আপনার সিটিজেনশিপ সেডিশন চার্জ তারা লাগালেন। যদি আপনার এখন পুলিশি তদন্ত রিপোর্টটা যদি পুলিশ এই জায়গাতে ভুল করেছে এই তথ্যটা যদি এস্টাবলিশড হয়, তাহলে ওই দিনের প্রেস মিটটাতে ওনারা যে এলিগেশনটা লাগালেন বা যে কাজটা ওনারা করলেন সেটা কোনটা কারেক্ট? দুটো তো আর সত্য হতে পারে না একই সাথে। এক, যে এই যে রিপোর্টের মধ্যে এই যে রিপোর্টটা, এই রিপোর্টের মধ্যে মাধববাড়িতে যারা দোকানগুলি যে ছিল, এই দোকানগুলিতে কারা আগুন লাগিয়েছে, কারা আগুন লাগিয়েছে ছিল, এটা কিন্তু উনি রিপোর্টে বিবৃতি, উনি রিপোর্টটা রাখেননি, উনি ওনার যে অ্যাকশন রিপোর্ট যেটা গভর্নমেন্টের তরফ থেকে রিপোর্টটা রাখেননি, গভর্নমেন্ট যে রিপোর্টের উপর বেস করে যে অ্যাকশন টেকেন রিপোর্ট সেটা উনি রেখেছেন, সেইটাতে কিন্তু এই বিষয়গুলি উনি রাখেননি। বা উনি যেটা বলেছেন যে ধরেন আপনি আত্মরক্ষার প্রশ্নে বলেননি, এটা আত্মরক্ষার প্রশ্নে পুলিশ ফায়ারিং করতে পারে, পুলিশের যে কোনো ল লেভেলের ইন্সপেক্টর লেভেলের পুলিশ অফিসার ফায়ারিং করতে পারে আত্মরক্ষার প্রশ্নে। কিন্তু মাধববাড়িতে তো পুলিশের উপর আক্রমণ হয়নি, পুলিশ তো আত্মরক্ষার প্রশ্নে গুলি ছুড়েনি। তাহলে পুলিশ তাদেরকে বলেছিল যে আপনারা ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে আপনারা এই খুমলুংমুখী রাস্তায় বসুন, আর খুমলুংমুখী রাস্তায় বসার পরে দোকানে আগুন লাগানো হলো, তারপরে লাঠিচার্জ করা হলো, তারপরে পেছন থেকে তাদেরকে গুলি করা হলো, তারপরে অ্যাম্বুলেন্সের উপর তাদেরকে আক্রমণ করা হলো। এই যে আক্রমণটা কি আহত লোকদের উপরে অ্যাম্বুলেন্স করে যখন আসা হচ্ছিল তখন তাদের উপর আক্রমণ মানে আপনি তাদেরকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হচ্ছিল। আর এই যে ধরেন ফায়ারিংটা যেহেতু আত্মরক্ষার প্রশ্নে করা হয়নি, এটা পলিটিক্যালি কনস্পিরেটওয়ালা একটা মামলা, রাজনৈতিক ষড়যন্ত্র একটা। সেই কারণেই যে এই রিপোর্টটা চটজলদি উনি যেটা নিরীহ পুলিশ অফিসারদেরকে পুলিশ কর্মীদের তারা পানিশমেন্টের মুখে ফেলে দিলেন। সিআরপিএফের ডিআইজিকে বললেন, ত্রিপুরা স্টেট পুলিশের ডিআইজিকে বললেন, কারা কারা দোষী তাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, কোন পুলিশরা কোন টিএসআর বাহিনী কার বাড়িতে কখন আক্রমণ করেছে সেটা উনি আইডেন্টিফাই করতে পারলেন, তাদের কাছে দেওয়া হলো। আপনি দেখবেন কিন্তু এটা ডিলে প্রসেস, পুলিশ আইডেন্টিফাই করবে, এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা হয়নি যে কারা ওই সময়ে এই ঘটনার সাথে যুক্ত ছিল। ব্যাটালিয়নের নাম বলেছেন, গ্রুপ কোম্পানির নাম বলেছেন, কোন সংখ্যা কোন কোম্পানি, কিন্তু কারা আক্রমণের সময় ছিলেন এটা আইডেন্টিফাই করা, এটা দায়িত্ব দেওয়া হয়েছে উপরে যে সিআরপি এবং আপনার এই ত্রিপুরার ডিআইজির কাছে। তো সেদিক থেকে আপনি দেখবেন দশরাম বাড়িতে যদি আপনি যান, দশরাম বাড়িতে সাধারণ যে মহিলারা যে দোকানটা চালান সেই দোকানে আক্রমণ করা হয়েছে। পাশে যে ব্রিজের সাথে 100 মিটারের মধ্যে যে শ্রাদ্ধ বাড়িটা, বয়স্ক লোক তার মেয়ের জামাই শ্রাদ্ধ, সেই শ্রাদ্ধ বাড়িতে যে আক্রমণটা, বা মহারাজার মূর্তির পাশে ডান দিকে যে বাড়িগুলোর মধ্যে ঢুকে আপনার মাটির ঘর, সেই ঘরের মধ্যে যে পুলিশ গুলি করলো, সেইগুলি কিন্তু এখানে কোনো কিছু নেই। আপনি জাস্ট যারা দোষী তাদেরকে আর এসডিপিও, কিন্তু পুলিশ এসডিপিও তখনই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন যখনই আমার সেলফ ডিফেন্সের প্রশ্নটা আসে। আপনি দেখবেন এই ঘটনাতে 6 জন লোক আহত হয়েছে, ঠিক না? একজন লোক কলকাতায় চিকিৎসা করানোর জন্য গেছে, জাস্ট গভর্নমেন্ট পেমেন্ট করেছে তার প্লেন ভাড়াটা। আমি তো সেই বাড়িতে সেই মহিলার সাথে কথা বলেছি, কান্নায় তারা ভেঙে পড়েছেন। যার শ্রাদ্ধ বাড়ি, যার মেয়ের জামাইয়ের শ্রাদ্ধ ছিল, ওই ভদ্রলোক খাওয়া পাত থেকে উঠে আমাদের সাথে কথা বলে হাঁপিয়ে, বয়স্ক লোক যাদের বাড়ির দোকানগুলো আক্রমণ করেছে, আমি ছবি দেখাতে পারি সেগুলো। সেই যে একটা বিভৎস দিন। কিন্তু আমি যখন গেলাম তার আগেই হয়তো মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, ওনাকে তারা নেতিবাচকভাবেই দিল। তার জন্য বললাম পুলিশের রিপোর্ট, আপনি একটা রিপোর্ট দিয়েছেন, রিপোর্টটা প্রকাশ করেছেন, কিন্তু অ্যাকশন টেকেন রিপোর্টে ইমিডিয়েট ডাক্তারের নেগলিজেন্সি আপনি প্রমাণ করেছেন। ডাক্তার নাকি নেগলিজেন্স মানে আপনার গাফিলতি করেছে চিকিৎসা করার ক্ষেত্রে, গুলি বের করে 8-9 দিন তারা তো এর টোটাল যে প্রসেস, একজন ডাক্তারকে করে কি হবে? রাস্তায় যে গাড়িটা নিয়ে আসছিল সে পেশেন্টের উপর যে আক্রমণটা করা হলো সেটা তো ইমিডিয়েট কোনো অ্যাকশন নেই। কারণ এটা আপনি স্পটে গেলে পরে এটা ইনভেস্টিগেশন করার জন্য 51 দিনের কোনো প্রয়োজনই পড়ে না। কারা এই ঘটনার জন্য উস্কানিটা দিয়েছিল সেটাকে আইডেন্টিফাই করা হয়নি।
এই যে ধরেন এক পক্ষকে রক্ষা করার জন্য যে আপনার এই তদন্ত রিপোর্টটা নিরপেক্ষভাবে বলা যায় না যে এটা চট জলদি একটা এই সরকারের একটা চমৎকারিত্ব, এটা না, এটা হচ্ছে একটি পক্ষকে, কারণ আপনি দেখবেন বামপন্থীদের ডাকা বন্ধ 8 এবং 9 কিন্তু বামপন্থীদের ডাকা বন্ধ ছিল, ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইক ছিল, তাতে নেসু ডেকেছিল, 12 ঘন্টার বন্ধ ডেকেছিল। তাহলে বামপন্থীরা কিন্তু বন্ধ উইথড্র করার জন্য, দোকানপাট খোলার জন্য বামপন্থীরা রাস্তায় নামেনি। আর বামপন্থীদের সেই জায়গাতে রাস্তায় নামানোর মতো ক্ষমতা বর্তমান সময়ে নেই। তার জন্য কারা নেমেছিল, দোকানপাট খোলার কথা কারা বলেছিল, তারাই তো আপনার এই কাজটা করেছে। যাদের করেছে তাদেরকে রক্ষা করার জন্য আপনি তড়িঘড়ি কিছু ছাপোষা লোকদের উপরে আপনি দুষ চাপিয়ে এরকম একটা রিপোর্ট চালিয়ে দিলেন। আপনি সেটাই দেখুন না, আপনি বিধানসভাতে ঢোকার মুখে, মানে সেক্রেটারিয়েটে ঢোকার মুখে মেবার কুমার জমাতিয়ার গাড়িতে একজন ট্রাফিকের সাসপেনশন হলো, কিন্তু যা কি কার্যকারণ বশত ওই জায়গায় অ্যাক্সিডেন্টটা হলো, টিএসএর জোয়ানটা মারা গেল, এসব না, ওই ট্রাফিক যে চালাতো সে সাধারণ ছেলেটাকে আপনি সাসপেনশন করে দিলেন। এই যে আমি বলছি যে ত্রিপুরাতেও তো অনেক ঘটনা ঘটেছে, আপনি দেখবেন মব লিঞ্চিং এর নামে অনেক ঘটনা ঘটেছে, বিশালগড়ে ঘটেছে, মোহনপুরে ঘটেছে, সুকান্তর ঘটনা ঘটেছে। আপনাদের থেকে তাদেরকে ফ্যামিলিকে আপনারা পুরস্কৃত আর্থিক সাহায্য দিয়েছিল এই চ্যানেলের তরফ থেকে, তাদের তো কোনো বিচার হয়নি, কোনো রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি। তাই আপনি দেখবেন বিশালগড়ের মহিলার যে মৃত্যু হলো মব লিঞ্চিংয়ে, তার রেকর্ড আপনি এফআইআর পর্যন্ত পাবেন, নাম পর্যন্ত পত্রিকাতে আসে না। মোহনপুরে যেটা মারা হলো, ওই কিডনি পাচার হয়েছে মিথ্যা অপবাদে, মিথ্যা রেসপন্সিবল পারসন মিথ্যা অপবাদ দিলেন, আর যখন আপনার একজন হকারকে পিটিয়ে মেরে দিল তার কিন্তু কোনো অ্যাকশন টেকেন রিপোর্ট আসলো না, ইনভেস্টিগেশনের রিপোর্ট আসলো না। আর এইটাই হচ্ছে এক পক্ষকে বাঁচানোর জন্য আপনি তড়িঘড়ি করে দেড় মাসের মাথায় রিপোর্ট পেশ করলেন, সেটা যাতে জনগণের মধ্যে এই সরকার সম্পর্কে যে বীতশ্রদ্ধ, যে নেতিবাচক প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে 1 বছরের মধ্যে, তাকে আপনার আই ওয়াশ করার জন্য এই কাজটা তারা করেছেন। সুতরাং এটাকে কখনোই পজিটিভ হিসেবে দেখা ঠিক না। একেবারে সচল বাবু, আমি একটা প্রশ্ন করে আপনাকে জানতে চাইবো যে এই প্রশ্নগুলো মৃন্ময় বাবু আপনাকে করেছে, যে কোনটা কারেক্ট, যেটা প্রেস কনফারেন্স করে আগে বলা হয়েছিল মাধববাড়ি কাণ্ডটা ঘটে যাওয়ার পর, ঠিক যখন প্রেস কনফারেন্স করে যারা বলেছিলেন বিজেপির পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, সেটা সত্য, নাকি এখন তদন্তের রিপোর্টের পরে যেটা বেরিয়েছে সেটা সত্য? দেখুন, ভারতীয় জনতা পার্টি বিপ্লব দেবের নেতৃত্বে যে পদ্ধতি উনি গ্রহণ করেছেন, সেটা হঠাৎ করে একটি বিচার বিশ্লেষণ করে তদন্ত রিপোর্ট করা যায় না। সেটা যে দীর্ঘদিন ধরে যে জনজাতির থেকে বিচ্ছিন্ন সে বিরোধী দলগুলি, তার একটা পরোক্ষ প্ররোচনা এখানে ছিল। সেই প্ররোচনার জন্যেই সাধারণ একটি দাবির ভিত্তিতে, কয়েকটি দাবির ভিত্তিতে যে টোটালি রাস্তা অবরোধ করা, বিক্ষোভ প্রদর্শন করা, আন্দোলনের নামে হিংসার আশ্রয় নেওয়া, এগুলি যখন করা হয় তখন পুলিশ বাধ্য হয়েছে তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু তারা সে কাজটি করেনি। এমনকি যে সেই যে বিক্ষোভ হবে বা বিক্ষোভ মিছিল করবে, তাদের জন্য পূর্বে তাদের কোনো অনুমতিও নেওয়া হয়নি। দেখা যায় যে 8 জানুয়ারি 2019 সালে যে সকাল 8টা থেকে তারা 150 লোক জড় হয়েছে। তো 10টা 11টা যখন বাজে, তখনই দেখা গেল যে কিছু বহিরাগত সাইটে লোক জড়ো হতে থাকে। তারা কারা? তারা দেখা যায় বিগত দিনে যে এই রাজ্যের জনজাতি থেকে বিচ্ছিন্ন কতগুলি লোকজন, তো আন্দোলনকারীর নাম দিয়ে তারা এসেছে। তাদেরকে শান্তিপূর্ণভাবে যদি আন্দোলন করত আমাদের কোনো সমস্যা হতো না, কিন্তু দেখা যায় তারা এখানে ভাঙচুর এবং অগ্নিসংযোগ এবং বিক্ষোভকারীরা প্রচণ্ডভাবে রাস্তা অবরোধ করে চলছে। তখন বাধ্য হয়েছে পুলিশ এই কাজ করতে। আমাদের এই ইনফরমেশন পাওয়ার পর আমাদের মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছেন, জনগণের সঙ্গে কথা বলেছেন। তারা মুখ্যমন্ত্রীর কথায় যে আমাদের দাদা যে বলেছেন যে মুখ্যমন্ত্রীকে নেতিবাচক বলা হয়েছে, এটা কখনোই নয়। তারা সবাই বিপ্লব দেবের নেতৃত্বে একটা সুষ্ঠু তদন্ত হবে, তার বিচার হবে এবং আমরা জাতি উপজাতি সবাই একত্রিত হয়ে সুন্দর ত্রিপুরা গর্ব, এই পরিকল্পনায় উনার উপরে আশ্বস্ত করে তদন্তের কথা বলেছেন।
এবং সেই তদন্ত রিপোর্ট গত বিধানসভায় উনি পেশ করেছেন এবং আইপিএফটি এবং ত্রিপুরার প্রতিটি আপামর জনগণ খুশি হয়েছেন। আমাদের শ্রদ্ধেয় দাদা কোথা থেকে এটি বললেন আমার জানা নেই, তবে জনজাতিদের যে বিভিন্ন দল থেকে সরে বিজেপির দিকে ধাবিত হওয়া, সেখানে জনজাতি থেকে বিচ্ছিন্ন কিছু লোকজন, সেটাকে যদি একটু বুঝিয়ে বলেন আমাদেরকে। জনজাতিদের লোকে বিগত দিনে দেখা, যেমন 20টা সিট বিধানসভায় ছিল, 18টাই তাদের হাতছাড়া হয়ে গেছে। এই বিগত দিনে তাদের জনজাতিদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে নানা সুযোগ সুবিধার কথা বলে একটা শ্রেণী তাদের বিচ্ছিন্ন করে রেখেছে এবং বিভিন্নভাবে তাদের উস্কানিমূলক মদত দিচ্ছে। এই পরিপ্রেক্ষিতেই এই বিচ্ছিন্ন হওয়া এবং যে তাদের যে রাজনৈতিক যে প্রপাগান্ডা যে আর হচ্ছে না, তার জন্যই এই ধরনের কাজ তারা করতে চাইছেন। এতে জনজাতিদের বিন্দুমাত্র সমর্থন নেই, তারা ভারতীয় জনতা পার্টির উন্নয়নমূলক কাজের দিশায়। আমি বলছিলাম উনি যেটা বললেন যে ধরেন চিফ মিনিস্টার ওই স্পটে গেলেন কিন্তু কোনো বাড়িতে ঢুকলেন না, পিপলসের সাথে উনি বললেন পিপলসের সাথে কথা বলেছেন, ইন্টারেকশনটাই উনি করতে পারেননি। উনি গিয়েছেন শাস্ত্রী সম্মোহিতভাবে, মানে পুলিশ বেষ্টিতভাবে উনি ওখানে গিয়েছেন, অফিস আধিকারিকদের সাথে গিয়েছেন, কোনো পিপলসের বাড়িতে, এফেক্টেড পিপলসের বাড়িতে উনি ইন্টারেক্ট করেননি। এখন আপনি দেখবেন যে ছেলেটা কলকাতা আর.এন. টাগোরের হসপিটালে চিকিৎসাধীন ছিল, তার মার সাথে যখন আমি কথা বলেছি, উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, ওদের পাশে যারা ছিল তারাও বলেছিলেন যে 2017-তে 11 দিন যাবৎ যে ন্যাশনাল হাইওয়ে বন্ধ ছিল, তখনও তো লাঠিচার্জ হয়নি, গুলি চালানো হয়নি, কিন্তু এই মাত্র এই জায়গাতে কি এমন ঘটনা ঘটলো যে পুলিশকে লাঠিচার্জ করতে হলো, গুলি চালাতে হলো। আর আমার ছেলেটি তো মিছিলে যায়নি, রাস্তা অবরোধ করেনি, সে কলেজ থেকে এসে দেখার জন্য গিয়েছিল, তারপরেই তার উপরে গুলিবর্ষণ। মানে এই যে গুলিটা হলো, গুলিটা কিন্তু পেছন থেকে হয়েছে। উনি বলেছেন যারা মানে মিসক্রিয়েন্ট যারা এই উপজাতি আন্দোলনের মধ্যে মানে অন্য দলের, তাহলে তো গভর্নমেন্টের পক্ষে ইজি ছিল এই রিপোর্টের মধ্যে ওই সমস্ত শক্তিকে আইডেন্টিফাই করা, যে শক্তিটা মানে এই জায়গাতে আন্দোলনটাকে নষ্ট করার জন্য, সরকার বিরোধী ষড়যন্ত্র করার জন্য যে শক্তিটা এখানে সমবেত হয়েছিল উনার ভাষ্য অনুসারে, সেই শক্তিটাকে আইডেন্টিফাই করা এই ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের মাধ্যমে তো খুব ইজি ছিল, যেটা ওনারা করেছেন। পুলিশ অফিসারদের, পুলিশ কর্মীদের তারা আইডেন্টিফাই করেছেন নামকা ওয়াস্তে। কিন্তু তার পেছনে যে বৃহৎ হাত থাকে, পলিটিক্যাল কনস্পিরেসি যদি না থাকে, এই ধরনের পুলিশ ফায়ারিং, লাঠিচার্জ এবং দোকানে অগ্নিসংযোগ ঘটতে পারে না। ট্রাইবেলরা কিন্তু এই যারা আন্দোলন করেছে তারা তো পেছনের দিকেই চলে যাচ্ছে। আমি তার জন্যই বললাম, আমার দাদা বা আমার থেকে অনেক বেশি সিনিয়র, অনেক দিনের পলিটিক্স করেন, তারা ওরা জায়গাটা গিয়েছেন কিনা, ঘটনাস্থলে ওরা গিয়েছেন কিনা, ঘটনাস্থলে যদি যেতেন, যদি ওই পিপলসের সাথে ইন্টারাকশন করতেন, যোগাযোগ করতেন, সমস্ত জায়গাতে মানে এনআইটির 2টো গেট আছে, 2টো গেটে যারা এফেক্টেড হয়েছে তাদের সাথে আপনারা কথা বলতেন, এই জায়গায় যারা 30-40টা পরিবার আছে যারা এফেক্টেড হয়েছে তাদের সাথে কথা বলতেন, তাহলে আপনারা বুঝতেন যে ঘটনার সময় কারা আক্রমণ করেছে আর কারা আক্রান্ত হয়েছে। এটা কিছুতেই যারা ফার্স্ট্রেটেড ট্রাইবেল, যাদেরকে তারা বলছেন ফার্স্ট্রেটেড ট্রাইবেল, 20টা সিটের মধ্যে যারা ফার্স্ট্রেটেড ট্রাইবেল মানে লেফটের মধ্যে যারা ছিলেন, তারা এই কাজটা করেছেন। আমি সর্বভাবে মনে করি এটা একটি বিভ্রান্তমূলক প্রচার। আর এই প্রচারের ফল, প্রচার যদি সত্যই হতো তাহলে এই অ্যাকশন টেকেন রিপোর্টের মধ্যে, ইনভেস্টিগেশন রিপোর্টের মধ্যে এটা আসতো। আর যদি এটাই বলেন যে আপনি এটা ক্লিয়ার করেন যে এখন চিফ মিনিস্টার এবং এই যারা প্রেস মিটটা করেছেন তারা এই অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে এটা কেন তারা ভুল স্বীকার করলেন না যে ওই সময়ে আমরা যে আরোপটা লাগিয়েছিলাম এই আন্দোলনের পক্ষে, অনেকটি আন্দোলন ছিল না, একটি মাত্র প্রশ্ন ছিল নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে, এটা নর্থ ইস্ট জুড়ে তারা করেছিলেন স্টুডেন্ট অর্গানাইজেশনের। আপনি তো ভুল বলেছেন, কারণ আইপিএফটি কিন্তু এখনো স্টেটমেন্ট দেয়নি যে এই অ্যাকশন টেকেন রিপোর্টটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি। আইপিএফটির যে স্টুডেন্ট অর্গানাইজেশন যারা এই মুভমেন্টটার সাথে সরাসরি যুক্ত ছিল, টিএসএফ কিন্তু স্টেটমেন্ট দিয়ে এই রিপোর্টটাকে বাতিল করে দিয়েছে। আপনি সেটা খেয়াল করে দেখবেন যে এই যে আপনার মানে টিএসএফ যারা এই আন্দোলনটার মুখ্য লোক ছিল, যারা এই আন্দোলনটা করেছে, তারা সরকারের রিপোর্টটাকে অ্যাকসেপ্ট করেনি, বা আইপিএফটি অফিসিয়ালি এখনো পর্যন্ত এই আন্দোলনে এই অ্যাকশন টেকেন রিপোর্টের পক্ষে তারা স্টেটমেন্ট দেয়নি। তার জন্যই বলছি যে এটা হচ্ছে ওই মিসক্রিয়েন্টদের রক্ষা করার জন্যই গভর্নমেন্ট এই পুলিশটা এই অ্যাকশন টেকেন রিপোর্টটা পাবলিশ করেছে। তাহলে সরকার সামনে আনুক যারা কারা ওই সময় এই মিসক্রিয়েন্ট ছিল, কোন
দলের তারা ছিল যারা নাকি মাদকবাড়ির দোকান পুড়িয়েছিল, যারা নাকি পুলিশকে প্ররোচিত করেছিল লাঠিচার্জ করার জন্য, পুলিশকে প্ররোচিত করেছিল গুলিবর্ষণ করার জন্য। আর যারা আক্রান্ত হয়েছিল তারা নিরীহ সাধারণ জনগণ। পুলিশের ভ্যানকে অ্যাম্বুলেন্সকে আক্রমণ করেছে টিএসআর জওয়ান। তারা কি ওই সময় লেফট পার্টির লোক ছিল নাকি যারা টিএসআর দিয়েছিল, বেছে বেছে নিয়েছে এখানে? তাহলে আপনি এটা তো এখানে কিছুতেই বিশ্বাসযোগ্য না যে এই যে রিপোর্টটা আপনি দিলেন এটা একপেশে একটা রিপোর্ট, এবং এখানে অ্যাসেম্বলিতে যদি দাঁড়িয়ে উনি রিপোর্টটা রেখেছেন, আর সাথে সাথে ওনাকে অ্যাপোলজি চাওয়া দরকার ছিল যে ওই দিনের প্রেস মিটটা আমার ভুল ছিল, আজকে যে পুলিশ রিপোর্টটা আমি দিলাম, পুলিশের রিপোর্টটা আমরা অ্যাকসেপ্ট করলাম অ্যাসেম্বলির মধ্যে, এইটার মাধ্যমে ওই রিপোর্টটাকে, ওই স্টেটমেন্টটাকে বাতিল করা হয়, তার জন্য আমি ত্রিপুরার জনগণের কাছে ভুল স্বীকার করছি, ক্ষমা চাইছি, এটা তাদের বলা উচিত ছিল। সেইটা যদি হতো তাহলে যে ত্রিপুরার জনগণের প্রতি ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, ত্রিপুরার চিফ মিনিস্টার, ত্রিপুরার জনগণ ভুল থেকে শিক্ষা নেওয়ার যে আদত, যে অভ্যাস আমাদের আছে, সেটা আমরা প্রমাণিত হতাম। তার জন্যই বলছি যে আপনি যে বিষয়গুলো বললেন সেটা সর্বৈব মিথ্যা, কারণ আপনি ওই জায়গাতে যাননি, ওই জায়গার রিপোর্ট আপনি পরিস্থিতি আপনি দেখেননি। আপনি গভর্নমেন্টের ভাষ্য দেওয়ার জন্য, গভর্নমেন্টের পক্ষে কথা বলার জন্য এখানে এসে দরকার নেই। আপনি প্রকৃতপক্ষে আপনি পিপলসের যে পজিশনটা আছে সেই পজিশনটাকে আপনি সামনে আনুন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া, আগেও তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল ছিল, 50-52 সালে ছিল, সেটাকে এখন কি কারণে আপনার সংশোধন করতে হলো? বাংলাদেশের 2 কোটি লোক হিন্দু আছে, তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য দায়িত্ব কেন সরকারের? রাজ্য ত্রিপুরায় ভারত সরকার নেবে, তাদের দায়িত্ব বাংলাদেশকে দিন। বাংলাদেশ সরকার আছে, বাংলাদেশ ভাববে, বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশে থাকবে কি থাকবে না সেটা তাদের ব্যাপার। আপনার কাছে যদি অফিসিয়ালি তারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে তখন আপনি কনসিডার করবেন, তার আগেই কেন আপনি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটাকে সংশোধন করে নিচ্ছেন? কি এমন আর্জেন্ট জরুরি পড়লো? সেটা হচ্ছে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করে রাজনীতি খেলা, ইলেকশন খেলা, আর কিছু না। আর সেটাই হচ্ছে তুরুপের তাস। রাজ্যসভাতে এটা আটকে গেল, এবার যদি ইলেকশনে জিতে তারপরেও কিন্তু এটা চলবে। আপনি দেখবেন কালকেই অমরপুরের চণ্ডীপুরের মাঠে আপনার সমাবেশ করা হয়েছে, মিটিং করা হয়েছিল। প্রদেশ কংগ্রেসের সভাপতি সেই জায়গাতে, এটা কি কংগ্রেসের মিটিং ছিল নাকি? এটা তো কংগ্রেসের মিটিং থাকেনি, জনজাতিদের মিটিং ছিল, সেই মিটিং উনি অ্যাটেন্ড করেছেন। তো তারা এটা বলেছেন যে জনজাতি অর্গানাইজেশনগুলো তারাই কিন্তু এটা বলছেন যে এখন যদি এবারের ইলেকশনেও যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কিন্তু অমিত শাহ বলেছেন যে আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা আমরা রাজ্যসভাতেও পাশ করিয়ে ছাড়বো। তার জন্য জনজাতিদের মধ্যে আতঙ্ক, এই আতঙ্কের ভয়ে কিন্তু তারা সংগঠিত হচ্ছে। পায়ের তলায় মাটি, আইপিএফটির না, সিপিএম এর না, আইপিএফটির পায়ের তলার মাটি সরে যাচ্ছে, আপনাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। যে ভুল ধরনের পদক্ষেপ নেওয়ার ফলে আপনারা জনজাতিদের কাছ থেকে, আইপিএফটির কাছ থেকে, আইপিএফটি ট্রাইবাল জনগণের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তার জন্য আপনি দেখবেন তো এই ঘটনার পরে তারা গিয়েছেন, এনসি দেববর্মা চিফ মিনিস্টার তো পরে গিয়েছেন, এনসি দেববর্মারে পর্যন্ত তারা এখানে বয়কট করেছেন। আপনি দেখবেন আমাদেরকে বলেছে যে ত্রিপুরা ওই যে বাড়িতে শ্রাদ্ধ হয়েছিল ওই বয়স্ক লোকটা বলেছে, আমি নাম বলছি না, বয়স্ক লোকটা বলেছে যে ত্রিপুরার চিফ মিনিস্টারকে আর ত্রিপুরার বিরোধী দলের নেতাকে, বিরোধী দলের নেতা তো প্রথম এসেছে কিন্তু চিফ মিনিস্টার তো পরে গেলেন। 8 তারিখ ঘটনা করেছে, উনি 19 তারিখ গিয়েছেন, আর বিরোধী দলের নেতা এর আগে চলে গেছেন। তাহলে আপনি দেখবেন আপনার স্টেট, আপনি যদি অপোজিশনে থাকতেন আপনি কিন্তু আপনার অনেক বেশি দ্রুততার সাথে আপনি চলে যেতে পারতেন, কিন্তু আপনি এটা করলেন না। আর না করেও আপনাকে নেগেটিভ ভাবেই আপনি একটা চিফ মিনিস্টার যাচ্ছে মহারাজার মূর্তিতে কবজিটা ভেঙে দিয়েছে, আপনি দেখেছেন কিনা জানি না, কবজিটা ভেঙে দিয়েছে, কপালে আপনার 3টি গুলির দাগ আছে, কালো হয়ে গেছে, আমরা যারা গিয়েছি আমরা দেখেছি। আর যার বিরুদ্ধে যারা বিরোধিতা করে সেটা বিরোধিতার জায়গা, কিন্তু একটা মূর্তির মধ্যে আপনি যদি কত কোটি টাকা খরচ করে আপনি সর্দার প্যাটেলের মূর্তি বানাতে পারলেন, বসাতে পারলেন, পার্ক করে দিলেন, আপনি হেরিটেজ পার্ক, আপনি বললেন এটা পর্যটনের বিকাশ হবে, আর এইখানে আপনার সশস্ত্র বাহিনী বা কারা এই মূর্তিতে, এটা কিন্তু এই রিপোর্টে আসেনি। আপনি দেখবেন এই মহারাজার মূর্তিতে কারা গুলি করেছে, কারা ক্ষতিগ্রস্ত করেছে, এসব ব্যাপার কিছু নেই, কারা দোকানে আগুন দিয়েছে কিছু নেই, কারা আক্রমণ করেছে কিছু বলা নেই। গুটি কয়েক এসডিবিকে রেসপন্সিবল করেছে, আর পুলিশ এই কি জানি কয় হাসপাতালের চিকিৎসক অভিজিৎ, এই ধরনের ঘটনাকে আপনি সজল বাবু কি বলছেন শুনবো একবার। দেখুন, ভারতীয় জনতা পার্টি, বিপ্লব দেব যেখানে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সেখানে রাজনীতি করতে যাননি, সেখানে গিয়েছেন জনগণের কি কারণে এখানে মানুষকে বিভ্রান্ত করে যে ঘোলা জলে মাছ ধরতে চাইছে তারা কারা, তাদের মূল্যায়ন করার জন্য। আপনি যে বিল সম্বন্ধে বলেছেন সেই বিলটা ভারতীয় জনতা পার্টি প্রথম আনেনি। আপনারা দেখেছেন আসামের ঘটনা, যে এগুলি পূর্বেই
পার্লামেন্টে পাশ হয়েছে। তার পরবর্তী সময়ে যে আজকে এটি চলছে, এটি ভারতীয় জনতা পার্টি তাদের চিন্তাভাবনা করছেন, সেটা আলোচনার মাধ্যমে করার কথা। সেখানে রাস্তা অবরোধ করে, মানুষকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে, এইভাবে তো কোনো কিছু দাবি আদায় করা যায় না। এই জন্যে তিনি সেদিন সেখানে গিয়েছিলেন এবং সেখানে আপনি যে বলেছেন যে উনি কেউ সঙ্গে কথা বলেননি, তিনি আহতদের দেখেছেন, কোথায় কোথায় ঘরে আগুন লেগেছে, কোথায় ধ্বংস হয়েছে, কাদের আহত হয়েছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছেন, যারা ঘর ভেঙেছে তাদের সাহায্য দিয়েছেন, সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছেন। তো এখানে আমরা যারা ভারতীয় জনতা পার্টি, যারা জাতি উপজাতিদের মধ্যে যে ঐক্যের যাতে ফাটল না ধরে, তার জন্য খুব সেখানে যে যা করার দরকার তার বাইরে আমরা করব না, আমরা রাজনীতি করতে এখানে চাই না। এই জন্যেই মুখ্যমন্ত্রী সেইভাবে গিয়েছেন। এবং উনি আপনি যে বলেছেন, এর দুদিন পরেই বিরোধী দলনেতা গিয়েছিলেন, তারা সেখানে যে কথা বলেছেন সেটা ইনডাইরেক্টলি এই ভারতীয় জনতা পার্টির ভাবমূর্তিকে নষ্ট করারই কতগুলি পদক্ষেপ গ্রহণ করেছেন। সজলবাবু, একটা প্রশ্ন আমি রাখবো, যেটা মৃন্ময় বাবু আপনার কাছে করছিলেন, যে যেখানে পুলিশের অবশ্যই একটা ক্ষমতা থাকবে বা একটা নিজস্ব আত্মরক্ষার জন্য গুলি চালানোর একটা ব্যাপার থাকে একটা স্তর থেকে, কিন্তু যেখানে বলা হচ্ছে যে পুলিশের উপর আক্রমণই হয়নি, সেখানে পুলিশ কেন গুলি চালাতে গেল? এই প্রশ্নটা একবার শুনবো। না, আক্রমণ হয়নি, ঢিল দেওয়া হচ্ছে, বোতল দিয়ে ঢিল দেওয়া হচ্ছে, পাথর দিয়ে ঢিল দেওয়া হচ্ছে, ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে তারা সে আত্মরক্ষার জন্য সেই কাজ করেছে। এটা তো আমরা দূরদর্শনে দেখতে পেয়েছি, বিভিন্ন ইয়েতে দেখা গেছে। এই সময়ে তো যারা আছেন তাদের প্রত্যক্ষদর্শীরা তো সেই কথাই বলেছে। এটা তো নূতন করে কিছু নয়। এবং রাস্তা অবরোধ করে, জনবিচ্ছিন্ন করে, একটা জাতীয় সড়ক অবরোধ করে, এইভাবে আন্দোলন করে তো কোনো সমস্যার সমাধান হয় না। এটা তারা করেছেন বলেই বাধ্য হয়ে পুলিশ এই ছত্রভঙ্গ করতে তাদের এই কাজগুলি করেছে। কিন্তু গুলি চালানোর আগে তো টিয়ার গ্যাস বলুন, কাঁদানো গ্যাস যেটাকে বললাম, জল কামান ব্যবহার করতে পারে, সেখানে সরাসরি 144 জারি করাই আছে। আচ্ছা, যাই হোক, কিন্তু রিপোর্টে বলা হয়েছে যারা কতিপয় যারা মানে দোষী সাব্যস্ত হয়েছে, এসডিপিও কে সেখানে দোষারোপ করা হয়েছে। এই বিষয়গুলোকে মৃন্ময় বাবু বলছেন রাজনৈতিক ষড়যন্ত্র। না, রাজনৈতিক ষড়যন্ত্র তো এটা বিভিন্ন ঘোলা জলে মাছ ধরার জন্য কতগুলি বিচ্ছিন্ন দল, আমি তো বলেছি যে জনজাতি থেকে বিচ্ছিন্ন যারা, তারাই তো এই কাজগুলি করছে। আপনি দেখেছেন কিছুদিন পরেই সেখানে সেই আমাদের যে কংগ্রেসের বর্তমান সভাপতি, সে উত্তেজক ভাষণ দিয়েছেন, যেগুলি জনজাতি এবং জাতি উপজাতি সম্প্রীতির ক্ষেত্রেও এগুলি প্রতিবন্ধক। এগুলি তো বলার অপেক্ষা রাখে না। আমার ধারণা এই রাজ্যের আপামর জনগণ এগুলি মেনে নেবে না। বিশেষ করে জনজাতি অঞ্চলের মানুষ এই বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দেবে না। তারা ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে। একটা কথা জানতে চাইবো সজল বাবু, যে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কিন্তু গত কয়েকদিন আগে গতকালকেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিন্তু চণ্ডীবাড়িতে মাঠে দাঁড়িয়ে, সেখানে জনজাতিদের একটি জনসভায় দাঁড়িয়ে তিনি বলেছেন, জাতি সবার আগে, দল সবার পরে। উনি তো এখন ত্রিপুরাতে যে উনার যে ভিত নেই বলেই তিনি চাইছেন কিছু একটা ইস্যু নিয়ে আসার জন্য। তাই এগুলি নিয়ে বিভিন্ন আন্দোলন করছেন। তার আগামী দিনে তার রেজাল্ট অবশ্যই জনজাতিরই বুঝে যাবে এবং পাবেন। কিছুদিনের মধ্যে তাদের ঘোলা জলে মাছ ধরার যে প্রবণতা শুরু হয়েছে, এটি জনগণ বুঝতে পেরেছেন। কিছুদিনের মধ্যে জনজাতির লোকেরাও বুঝে নেবেন, দেখবেন তাদেরকে জনবিচ্ছিন্নই করে দেবে।
বীরেন্দ্রবাবু, একটা প্রশ্ন জানতে চাইবো আগে, আমি এই প্রশ্নটাকে শুনতে চাইবো যে এই তদন্তের তো রিপোর্ট পেশ করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু এর আগেও তো আমরা আরেকটি ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম জিরানিয়ায়, যে ব্রিজের উপর একটি আন্দোলন করেছিল আইপিএফটি, সেখানেও তো অনেক মানে গন্ডগোল হয়েছিল। সেই যে তদন্ত একটা কমিটি গঠন করা হয়েছিল, সেটা রিপোর্ট তো এখনো পেশ হয়নি। আমি পাপাই সাহার জিনিসটাকে ধরবো, পোস্ট অফিস শ্রমণী যখন সেখানে উত্তপ্ত হয়েছিল, সেখানেও তদন্ত কমিটি তদন্ত হয়েছে, কিন্তু সেই রিপোর্ট তো জনসম্মুখে পেশ হয়নি। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেটা ব্যতিক্রমীভাবে সেখানে পেশ করলেন। এটা আপনি দেখবেন যে গভর্নমেন্ট যখন অ্যাজ ফর এক্সাম্পল, যে ধরেন আপনি আজকে আমি দেখছিলাম একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখছিলাম যে দুইজন সাংবাদিক মানে সুকান্ত এবং সুদীপ রায় বর্মন, তাদেরকে হত্যা করা হলো, তারা হত্যার শিকার হলেন, তাদের জন্য আন্দোলন করা হলো মানে সিবিআই তদন্তের জন্য। সিবিআই তদন্ত হলো, তদন্ত তো এখনো শুরু হয়নি। তো এখানে একটা পোস্টে দেখলাম এই টাইপের যে বিধানসভা নির্বাচনের আগে এই আন্দোলনটা আমরা করলাম, তাদের জন্য সিবিআই দিতে হবে। এখন লোকসভা নির্বাচন, আমাদেরকে আবার আন্দোলন করতে হবে তদন্ত শুরু করার জন্য। মানে সিবিআইয়ের হাতে দেওয়া হলো কিন্তু তদন্ত শুরু হয়নি, তদন্ত শুরু করার জন্য। আপনি দেখবেন, আপনারা এটা মানে উনি হয়তো জানতে পারেন, আপনারাও দেখবেন পড়াশোনা, যেহেতু আপনারা জার্নালিস্ট, আমাদের পার্টিটারে কিন্তু আপনার 1980 সালের 25শে ফেব্রুয়ারিতে ধর্মনগরের হুবরাতে আমাদের পার্টির টোটাল লিডারশিপটাকে নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে টিকে সান্যালের যে পুলিশ বাহিনী এসডিপিও ছিলেন, উনি প্রকাশ্য দিবালুকে কিন্তু নিকেশ করে দেন, হত্যা করে দেন। এটা 25শে ফেব্রুয়ারি, এটা ত্রিপুরা রাজ্যে সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ এটা জানেন। তো ওই সময় কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট পিপলসের মুভমেন্টের চাপে একটা ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি হয়েছিল, বিচার বিভাগীয় তদন্ত, একে তদন্ত কমিশন কিন্তু পুলিশকে দোষী সাব্যস্ত করেছিল। অ্যাসেম্বলির মধ্যে দাঁড়িয়ে আপনার নৃপেনবাবু বলেছিলেন, এই রিপোর্টটা যখন অ্যাকসেপ্ট করার প্রশ্নে, তখন নৃপেনবাবু বলেছিলেন যে পুলিশ দায়িত্ব তার পালন করে, পুলিশ তার দায়িত্ব পালন করেছে। কথাটা বুঝতে পারলেন তো? তাহলে দেখবেন, আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি এই রাষ্ট্রটা চালান, এই রাজ্যটা চালান, তা আপনার পুলিশ তো ভুল করতে পারে না। আপনার পুলিশ, আর তার জন্যই কিন্তু আমাদের কাছে প্রশ্নটা উঠেছে, প্রশ্নটা কিন্তু এদিক থেকে উঠেছে। কারণ আপনি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী খুদ স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ তো ভুল করতে পারে না। আমি তার জন্যই পলিটিক্যাল কনস্পিরেসির কথাটা বলেছি, যে উনি স্টেটমেন্টটা ওই দিনই দিলেন, একজন মানে সিনিয়র চিফ মিনিস্টার এলং উইথ আইপিএফটির কমান্ডার ইন চিফ এবং মিনিস্টারও, ক্যাবিনেট মিনিস্টার, তাদের সাথেও বসে ওনারা দিলেন যে মুভমেন্টটা ছিল এন্টি ন্যাশনাল, এন্টি সোশ্যাল মুভমেন্টটাই যদি থাকে, তাদের উপর আপনি দেশদ্রোহী চার্জ দিয়ে দিলেন। তো আর সেটা নিয়েও একটা রিয়েকশন হলো, প্রচণ্ড রিয়েকশন আছে। তো এবার দেখেন, আপনি যখন এটা দিলেন, দেওয়ার পরে কিন্তু আপনি যে পুলিশে এখন যে রিপোর্টটা 51 দিনে, এর সেল একদম পুরোপুরি কন্ট্রাডিক্টরি। এই যে কন্ট্রাডিকশনটা কেন জন্ম দিল? স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতার কারণে তো এটা হলো। এই কন্ট্রাডিকশনটা কিন্তু হতো না। আপনি দেখবেন ওই যে জমানাতে, লেফট ফ্রন্টের জমানাতে কিন্তু এই ধরনের কন্ট্রাডিকশন সামনে আসেনি। এই 80 সালের একটা ঘটনাতে, 80 সালের 25শে ফেব্রুয়ারিতে তারা অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে ওই একেদের তদন্ত কমিশনের রিপোর্টটাকে তারা খারিজ করেছিল। পুলিশ আপনার দায়িত্ব পালন করেছে, কর্তব্য দায়িত্বরত, আমি আমার ডিউটিতে আছে, অন ডিউটি আমি আমার রেসপন্সিবিলিটিস মেনটেন করেছি। এখন তো পুলিশের মধ্যে পুলিশের মোরালিটিটা ভেঙে যাবে তো, কারণ এই যে পুলিশ অফিসাররা যারা ডিউটি করতে গেছিলেন, তারা তো স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশের কনস্টেবল যারা পুলিশের বন্দুক ধরে থাকেন, টিএসআর, সিআরপিএফ এর যারা করেন, তারা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ ছাড়া গুলি চালাবেন না, লাঠি চালাবেন না। এখন এইটা যখন আপনি বলে দিলেন, তাদেরকে যখন আপনি দোষী সাব্যস্ত করে দিলেন, তাদের মধ্যে কিন্তু মরাল জায়গাটা নষ্ট হয়ে যাবে। এখন পুলিশ কিন্তু সতর্ক থাকবে যে আমার পক্ষে আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত রিপোর্ট ছাড়া, লিখিত অর্ডার ছাড়া আমি আর কাজ করবো না। কথা বুঝতে পারলেন? কারণ এটা তো আমার উপর আক্রমণ করে। কারণ উনি যেটা বললেন, আমি বলছি মন গড়া কথা বলে তো লাভ নেই, বাস্তবের সত্যের উপর দাঁড়ানো দরকার। পুলিশের উপর আপনি যদি দেখেন অনেক কিছুই থাকে, আপনি তাহলে 90 ঘন্টা, তো ওই সময় 90 ঘন্টা ইন্টারনেট বন্ধই ছিল, আপনি কোত্থেকে দেখলেন এসব? 90 ঘন্টা ইন্টারনেট বন্ধই ছিল, ঘটনা ঘটার সাথে সাথে 90 ঘন্টা, প্রথম 72 ঘন্টা, প্রথম 48 ঘন্টা, এরপরে 72 ঘন্টা, এরপরে আবার 90 ঘন্টা, 24 ঘন্টা, 4 দিন যাবত আপনার নেট ছিল না। এই তাহলে সব কিছু শেষ হয়ে গেছে। আপনি সেই দিক থেকে বলছি যে এই যে পুলিশি রিপোর্টটা কেন আপনার পাবলিশ করা হয় না? পাপাই সাহাই হোক, মাধববাড়ি ঘটনাই হোক, স্টুডেন্টদের, জার্নালিস্টদের উপর পর্যন্ত মঠসমণিতে এনএসইউ এর একটা আন্দোলন ছিল, সেই আন্দোলনের জার্নালিস্টরা কভার করতে গেছে, সেই জায়গাতে সাংবাদিকদের উপর আক্রমণ করা হয়েছে, শেষ অনেক কিছুই আছে ত্রিপুরা রাজ্যে।
কিন্তু সেগুলো পাবলিশ করার কারণ হচ্ছে আপনার পলিটিক্যাল ডিসিশন, তো ডিসিশনটা হয় পলিটিক্যালি। আপনি পুলিশ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট রুল প্লে করে না। আপনি পুলিশ যদি ইন্ডিপেন্ডেন্ট রুল প্লে করে তাহলে পুলিশের কাছে ক্ষমতাটা চলে যাবে। তো এই পলিটিক্যাল ডিসিশন সবসময় পুলিশের মাধ্যমে, প্রশাসন, সিভিল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে আপনার ইমপ্লিমেন্ট করে। আর এটা বললে হবে না তো যে তারা জানেন না। আপনি দেখবেন যে 11 দিনের মাথায় 11 দিন যে রাস্তার অবরোধ করলো, উনি বললেন ন্যাশনাল হাইওয়ে অবরোধ করা হবে। আরে আপনাদেরই তো পার্টনার ছিল, ন্যাশনাল হাইওয়ে অবরোধ করেছিল তারা, সেপারেট ত্রিপুরা ল্যান্ডের দাবিতে করেছিল, জুলাই মাসে করেছিল, 2017 সালের জুলাই মাসে তারা করেছিল, 8 থেকে 11, 19 তারিখ। আমরা এখানে বিশাল টক শো করেছিলাম, হ্যাঁ, এই যেদিন মুখ্যমন্ত্রী বাড়ি তারা ঘেরাও করেছিল, বিজেপি ঘেরাও করেছিল, সেদিন আমরা করে। তো ওই সময় তো কি ছিল, পলিটিক্যাল ডিসিশন যে না আমরা মুভমেন্টের উপরে পুলিশে হস্তক্ষেপ করবো না বলেছিলেন। তৎকালীন সময় তথ্যমন্ত্রী ভানুলাল শাহ স্টেটমেন্ট দিয়েছিলেন, কোনো পুলিশ হস্তক্ষেপ হয়নি, আলাপ আলোচনা আমাদের পুলিশ ছিল কিন্তু হস্তক্ষেপ করেনি। আপনারাই তো সহযোগী ছিলেন তারা। তাহলে আপনারা কেন এই রেস্ট্রেনটা দেখাতে পারলেন না? একদিনের কিছুক্ষণ সময়ের জন্য এই রেস্ট্রেন কেন ধৈর্য ধরতে পারলো না প্রশাসন? কারণ ওই সময়ের মুভমেন্ট যারা করেছিলেন তার চাইতে সংখ্যায় তারা বেশি ছিলেন না, বা অল্প সংখ্যক লোক যে তাদেরকে বলেছিলেন মেইন রোড থেকে সরে তোমরা কুমলুঙ্গের রাস্তাতে চলে যাও। যাওয়ার পথে পেছন থেকে আপনি প্রথমে বাড়ি পোড়ানো, তারপরে লাঠিচার্জ করা, তারপরে আপনি গুলি চালানো। ওটা তো 11 দিনের, এটা তো পিপলস কম্পেয়ার করছে। আমি বলছি যে এই কথাটা আমি এখানে বসে বলছি না, ওই কথাটা ওই বাড়িতে যে ছেলেটি আক্রান্ত হয়েছিল তার মা বলেছে যে কেন 11 দিনের আন্দোলনে তো কোনো পুলিশি হস্তক্ষেপ হয়নি, কোনো লাঠিচার্জ হয়নি। একটা বলেছে, এভাবে বলেছে, একটা পাতা পর্যন্ত নড়েনি 11 দিনের আন্দোলনে, একটা পাতা পর্যন্ত নড়েনি। কি এমন ঘটনা ঘটলো যে এখানে গুলি চালাতে হলো? এটা তো তাদের কাছে প্রশ্ন। আর জনজাতিদের কাছ থেকে অন্যরা বিচ্ছিন্ন হচ্ছেন না। আইপিএফটি এবং আপনার যে বিজেপির যে পার্টি আছে, বিজেপি শাসক পার্টি যারা আছে, তারাই জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। আর বিচ্ছিন্ন হওয়াটাকে আটকানোর জন্যই বিভিন্ন ধরনের অপকৌশল। তার জন্যই আমি বলছি, আপনি যদি মনেই করে থাকেন মিসক্রিয়েন্ট যারা যদি পুরো ব্যাপারটি কেন গুলি চালানো হয়েছে সেগুলোর জন্য তো এসডিপিও কে দায়ী করা হয়েছে, যে এসডিপিওর উপর দোষারোপ করা হয়েছে সেখানে। না না না, এসডিপিও এটা কোথায়? কারণ এসডিপিও তখনই করবেন যখন আত্মরক্ষার প্রশ্নটা আসবে। এসডিপিও আত্মরক্ষা বিহীন এই কাজটা করতে পারেন না। আপনি পুলিশের অথরিটিকে জিজ্ঞেস করে দেখবেন, বলির পাঠা করে দেওয়া হয়েছে তাদেরকে। কারণ আপনি যদি আপনার দলের লোকদের রক্ষা না করেন, কাকে আপনি রক্ষা করবেন? আপনি ওই সময়ে সরকার ছিল পুলিশের পক্ষে, এখন সরকার দেখছে এই যদি আমি এটা না করি জনগণের কাছে আমার ভাবমূর্তির না হলে তো আমার মিসক্রিয়েন্টদের নাম সামনে আনতে হবে, যারা আগুন লাগিয়েছিল, যারা পুলিশকে প্ররোচিত করেছিল লাঠিচার্জ করার জন্য, যারা পুলিশকে প্ররোচিত করেছিল গুলি চালানোর জন্য, তাদেরকে সামনে আসতে হবে। তাদের নামটা সামনে, কারা আসবে? তারা তারা সজল বাবুর কাছে আসবে। সজল বাবু, মৃণালবাবু বিভিন্ন রকম প্রশ্ন তুলছেন, কিন্তু তাদের সময় তো মুখ্যমন্ত্রী, তখনকার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তারা তো এই ধরনের রিপোর্ট পেশ করেনি জনসম্মুখে। কি বলবেন? আমাদের মুখ্যমন্ত্রী তো সেখানে রাজনীতি করতে যাননি। সেই মাদবাড়ি ঘটনা যা ঘটেছে তা মানুষকে পরিষ্কার করার জন্য ত্রিপুরার যে আপামর জনগণ, সে জনগণকে ক্লিয়ার করার জন্য যে কিসের থেকে হয়েছে, কারা করেছে, তার জন্য সেই রিপোর্ট পেশ করেছেন। সেখানে যা ঘটেছে তদন্ত পরিপ্রেক্ষিতে সেটাই করেছেন। তিনি এখানে রাজনীতি করতে যাননি এবং এখানে বানানো গল্প তৈরি করতে যাননি। এখানে দেখা যায় যে যা ঘটেছে তিনি উল্লেখ করেছেন। সেটা উনি বলেছেন যে এসডিপিও আরেকটু সচেতন হলেন, কিছু করতে পারতেন। এখানে যারা এখানে সহযোগিতা করেনি তাদের নাম বলেছেন। তিনি দোষারোপ নয়, এখানে তিনি পুলিশকে ডাইরেক্ট দোষারোপ করেনি। যারা বলেছেন যে উনি এইগুলি যদি করতেন তাহলে এগুলি এতটুকু আর ঘটতো না। আমি ঠিক জানি না উনি অ্যাসেম্বলির মধ্যে চিফ মিনিস্টারের বক্তব্যটা শুনেছেন কিনা, শুনেছেন কিনা? না না, উনি বলেননি এসব। আপনি শুনিয়ে দেবো এখন। অ্যাসেম্বলির মধ্যে উনি, তাদের কাছে রেকর্ড আছে, অ্যাসেম্বলির মধ্যে এসব বলেননি। উনি যেটা বলেছেন সেটা ক্লিয়ার শুনুন, যে এসডিপিও রেসপন্সিবল, পুলিশ ওই চিকিৎসক রেসপন্সিবল। আর এবং বলেছেন যে আমরা পুলিশ কারা কারা করেছে এটা আইডেন্টিফাই করতে পারিনি। ব্যাটালিয়ান এবং ফোর্স আমি আইডেন্টিফাই করেছি, এত নম্বর ফোর্স ছিল, এত নম্বর সিআরপিএফ এর ডিজিকে বলেছি, আইজিকে বলেছি, আর কারা এটা আইডেন্টিফাই। কিন্তু কারা মিসক্রিয়েন্ট, হু ইজ দ্য পারসন, কারা এটা মাদকবাড়িতে অগ্নিসংযোগ করালো? তো পুলিশ তো আর অগ্নিসংযোগ করায়নি। আপনি অ্যান্টি ন্যাশনাল যাদেরকে বলেছেন তারা তো অগ্নিসংযোগ করায়নি, তাহলে আপনি তাদেরকে আইডেন্টিফাই করুন। আমি তো সেটা বললাম যে কোনটা সত্য, এই যে আপনি অ্যাকশন টেকেন রিপোর্টটা দিলেন সেটা সত্য, না 8 তারিখের প্রেস মিটের আপনি যে পজিশনটা রাখলেন সেটা সত্য? যদি সেটা সত্য না হয়ে থাকে, আপনি কাল অ্যাসেম্বলিতে যেটা রাখলেন এটা যদি সত্য হয়, তাহলে আপনি জনগণের কাছে ভুল স্বীকার করেন যে ওই দিনের আমার প্রেস মিটটা ভুল ছিল। আমি এটা স্বীকার করেন, আপনি জনগণের তাদের উপর থেকে আপনি সেডিশন চার্জ যেটা দিয়েছেন সেটা উইথড্র করেন।
আপনি সেটা করেন, কারণ আপনি তো এখানে দেখেছেন তারা অ্যান্টি সোশ্যাল না। আপনার এই রিপোর্টে কোথাও লেখা নেই যে মুভমেন্টে অ্যান্টি সোশ্যাল ছিল, অ্যান্টি ন্যাশনাল ছিল, এটা রিপোর্টে লেখা নেই। উনি বলেননি অ্যাসেম্বলির মধ্যে যে অ্যাকশন টেকেন রিপোর্টটা দিয়েছেন, উনি বলেননি, বলেননি। বিক্ষোভকারীদের না না বিক্ষোভ বলেননি, না না বলেনি, অ্যান্টি ন্যাশনাল বলেনি। উনি যে অ্যাসেম্বলিতে বলেছেন শুনিয়ে দেবো, উনি বলেননি অ্যান্টি ন্যাশনাল বলেননি, অ্যান্টি সোশ্যাল বলেননি। না 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 উনি আপনি না না বলে, যদি সেটা হতো তাহলে আপনার দুটো রিপোর্ট দুটো সত্য হয় না। তাহলে বলতেন যে পুলিশ তার ডিফেন্সের জন্য এই গুলি চালনা করেছিল, পুলিশকে উনি রক্ষা করতেন। পুলিশ ডিফেন্স করেনি, পুলিশের উপর আক্রমণ হয়নি, আত্মরক্ষার প্রশ্নে সেলফ ডিফেন্সের জন্য পুলিশকে গুলি করতে হয়, এটা রাইট আছে সবার কাছে। আমি তো বললাম ইন্সপেক্টর পর্যন্ত পুলিশের রাইট আছে, কোনো কনস্টেবল কোনো বন্দুকধারী এটা করতে পারেন না, এএসআই করতে পারেন না, এএসআই করতে পারেন না, একজন ইন্সপেক্টর হতে হবে, ইন্সপেক্টর মানে 3 স্টার হতে হবে, সে এই গুলির আদেশ দিতে পারে। এবং অ্যাক্টিং যদি ধরেন মানে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল, তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি থাকেন উনি যদি স্পটে থাকেন উনি গুলির নির্দেশ দিতে পারেন। এখানে তো ম্যাজিস্ট্রেট ছিল না, গুলির নির্দেশ কে দিলেন? ভার্বেলি গুলির নির্দেশ দেওয়া হয়েছিল এসডিপিওকে, এসডিপিও ভার্বেলি তাদেরকে যারা অ্যাকশনে ছিলেন তাদেরকে নির্দেশ দিয়েছেন। তো কারা দিয়েছেন এই নির্দেশটা? এসডিপিওকে কে দিয়েছে যে আপনি লাঠি চার্জ করুন, আগুন লাগানো হলো, লাঠি চার্জ করা হলো, দেন আপনি গুলি চালালেন। আপনি সজল বাবুর কাছ থেকে আত্মরক্ষার বলেনি তো, এটা হ্যাঁ বলেনি তো, এটা সেলফ ডিফেন্সের জন্য। এখানে এমনভাবে ঢিল পাকড় থেকে শুরু করে মানুষের অগ্নিসংযোগ করা শুরু করেছেন, সেখানে দোকান ভাঙচুর করা শুরু করেছে, তাদেরকে তখন বাধ্য হয়ে পুলিশ একটা কিছু ব্যবস্থা করবে। না না এই কথাটা এই রিপোর্টে আসেনি তো, আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। মুখ্যমন্ত্রী যেটা রেখেছেন অ্যাসেম্বলির মধ্যে এই জায়গাটা নেই, আপনি যেটা বলছেন এটা আপনার ইন্টারপ্রিটেশন হতে পারে, আপনার সংযোজন হতে পারে, কিন্তু চিফ মিনিস্টার যে রিপোর্টটা রেখেছেন অ্যাসেম্বলির মধ্যে সেই জায়গাতে এই কথা বলা নেই, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে সেটা বলা নেই। তার জন্য বলছি যে উনাকে এটা বলতে হবে কোনটা ঠিক। 8 তারিখে স্পেস মিট ঠিক, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দুজনের কথাই শুনতে চেষ্টা করলাম যে এই যে মুখ্যমন্ত্রী গতদিন বিধানসভায় দাঁড়িয়ে এই রিপোর্টটি পেশ করেছেন, জনসম্মুখে পেশ করেছেন, অনেকেই বলছে সম্প্রতিকালে একটি নজিরবিহীন ঘটনা, কারণ আগে কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী বা কেউই কিন্তু কোনোদিন এই ধরনের রিপোর্ট পেশ করেননি, বা এখন যে এটা জনসম্মুখে এলো সেটাকে রিপোর্ট পেশ করেছেন। এরপরে বিভিন্ন রকমের কথা ওনারা বলছেন যে রিপোর্টে ভুল আছে, রিপোর্টে কিছু আরো তদন্ত হওয়া দরকার ছিল, যে কেন সেখানে গুলি চালনা করা হয়েছে, কেন শুধুমাত্র এসডিপিও বা পুলিশ প্রশাসনের উপরই দায়িত্ব দোষারোপ করা হচ্ছে, যে সেখানে আত্মরক্ষার খাতিরে যদি হয়ে থাকে তাহলে সেটা একটা ব্যাপার, যদি আত্মরক্ষার খাতিরে না হয়ে থাকে তাহলে একটা ব্যাপার। মৃন্ময়বাবু যে কথাটি বলছিলেন যে প্রেস কনফারেন্স মাধববাড়ি কাণ্ডের ঘটনার পর প্রেস কনফারেন্স করে যে কথাটি বলা হয়েছিল এবং রিপোর্ট তদন্তের রিপোর্ট পেশ করতে গিয়ে যে কথাটি বলেছে দুটি পুরো বৈপরীত্য, সেখানে দুটো আলাদা, সেখানে কোনটা ঠিক কোনটা সঠিক সেটা জানতে চাইছেন। সজল বাবু যে কথাটি বলছেন না সম্পূর্ণই সত্যি ঘটনা, সম্পূর্ণই তদন্ত একেবারে সুষ্ঠুভাবে হয়েছে এবং সমগ্র ঘটনাটিকে যেভাবে হয়েছে সেভাবেই তিনি পেশ করেছেন, সেখানে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নেই। কিন্তু আজকে আমাদের এই তর্কযুক্তি গল্প এখানেই শেষ করতে হচ্ছে। সঙ্গে থাকবেন, শুভরাত্রি।